Good afternoon, everyone. আশা করছি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। জাস্ট একটা টেকনিক্যাল কারণে আমি একটুখানি আটকে আছি। জাস্ট গিভ মি আ মিনিট। Yes, I think you can see me now. ওকে, আমরা আগের দিনকে আমি আর টাইম ওয়েস্ট করছি না, আমি স্ক্রিনটা শেয়ার করছি। আশা করব আশা করছি তোমরা স্ক্রিনটা দেখতে পেলে জাস্ট আমাকে একটুখানি জানিও। Can you see the screen? তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? Yes, no? Anyone please? একটু হাত তুলে বলো তোমরা কি দেখতে পাচ্ছিলে স্ক্রিনটা? ওকে, ঠিক আছে। So welcome again to the Vivek Disha class. আমরা আগের দিনকে কোষ নিয়ে আলোচনা শুরু করেছিলাম খুব সম্ভবত, এবং তার জীবন বিজ্ঞানের বিভিন্ন যে ভাগগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা একটু কোষেরই বেসিক জিনিসটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি কোষের গঠনটা নিয়ে। উদ্ভিদ এবং প্রাণী উভয়ের ক্ষেত্রেই দেহটা, জীবদেহটা কি নিয়ে গঠিত? বিভিন্ন রকমের অনেকগুলো কোষ নিয়ে তৈরি, এবং সেই কোষগুলো বেসিক্যালি জাস্ট ওকে, সেটার মধ্যে রয়েছে প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। প্লাজমা মেমব্রেন হচ্ছে গিয়ে যেটা কোষ পর্দা বলা হয়, সেই কোষ পর্দা। উদ্ভিদ কোষের ক্ষেত্রে তার বাইরে একটা কোষ প্রাচীরও থাকে। তার মধ্যে রয়েছে সাইটোপ্লাজম, বা বৃহৎ অর্থে তোমরা এটাকে বলতে পারো প্রোটোপ্লাজমও, যেটা বেসিক্যালি সাইটোপ্লাজম এবং বিভিন্ন কোষাঙ্গাণু, নিউক্লিয়াস সবকিছুকে নিয়ে গঠিত। তো সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, আমরা এই সাইটোপ্লাজমের মধ্যে যে অঙ্গাণুগুলো থাকে সেই প্রত্যেকটা অঙ্গাণু নিয়ে ডিটেলে আলোচনা করব। তো আমরা প্রথমেই শুরু করছি কোষ পর্দার গঠন কিরকম। তোমরা হয়তো জানো কোষ পর্দা, ইংলিশে তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ লেখা রয়েছে লিপিড বাইলেয়ার রয়েছে। বাই মানে দুই, ওকে, আর লেয়ার মানে স্তর। লিপিড মানে, লিপিড শব্দটাকে তোমরা অনেকটা ওই ফ্যাটের সমার্থক হিসাবে ব্যবহার করতে পারো বা এখন ভাবতে পারো। তো এই লিপিডের বা ফ্যাটের দুটো হচ্ছে গিয়ে স্তর রয়েছে, ওকে। আরেকটা রয়েছে যেটা, সেটা হচ্ছে গিয়ে মেমব্রেনের বা পর্দার বাইরের দিকে এবং ভেতরে বেশ কিছু প্রোটিন রয়েছে।
তো কোষ পর্দাটাকে যদি আমরা একটুখানি ডিটেলে একটু ভালোভাবে দেখার চেষ্টা করি, আমি এটা জুম করতে পারছি না, এখানে আমার অপশনটা শো করছে না আজকে। জুম ইন, ওকে, হ্যাঁ পেয়েছি। কোষ পর্দার ভেতরে, কোষ পর্দাটাও দুটো স্তর, কি বলা হয়েছে, লিপিড বাইলার। দেখো এখানে দুটো নীল নীল রঙের, দেখো ফসফোলিপিড বলে কথাটা লেখা রয়েছে, পিএইচওএস, পিএইচও, এলআইপিআইডি। ফসফোলিপিড বলে একটা কথা আমি কার্সার দিয়ে দেখাচ্ছি। এই ফসফোলিপিড মানে এরকম দুটো স্তর রয়েছে, সেই স্তরের একটা বাইরের দিক হচ্ছে কোষের বাইরের দিক পুরোপুরি, আর একটা কোষের ভেতর দিক। তো এই কোষের একদম বাইরে এবং ভেতরের সাইটোপ্লাজমকে রক্ষা করার জন্য আমাদের কোষের একটা কি রয়েছে, কোষ পর্দা রয়েছে, সেটা হচ্ছে গিয়ে দ্বিস্তরীয় একটা পর্দা, দুটো স্তর থাকে। এবং ব্রাউন কালারের যে বিভিন্ন জিনিসগুলো দেখতে পাচ্ছ, সেগুলো হচ্ছে কি বেসিক্যালি কোষ পর্দার গায়ে যে প্রোটিনগুলো উপস্থিত রয়েছে, সেই প্রোটিনগুলো। আমি একটা একটা করে প্রোটিনে আসছি। এই পর্দাটাকে যদি দেখা হয়, তার মধ্যে ফসফোলিপিড নামক লিপিডটা প্রায় 75%। 100%-এর মধ্যে যদি 100%-এ যদি একটা আমরা শতকরাতে বোঝার চেষ্টা করি, 100-র মধ্যে 75% বা 4 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে গিয়ে রয়েছে ফসফোলিপিড। তাহলে প্রশ্নটা হচ্ছে, তাহলে বাকি 25% বা 25% কি রয়েছে কোষ পর্দাতে? তার মধ্যে কোলেস্টেরল রয়েছে 20%, কোলেস্টেরল নামক পদার্থটি রয়েছে 20%, এবং 5% রয়েছে গ্লাইকোলিপিড। ফসফোলিপিড মানে লিপিড মলিকিউলটার সাথে একটা ফসফেট ফসফেট গ্রুপ যুক্ত হয়ে থাকে, সেরকম হচ্ছে কি লিপিডের পরিমাণ হচ্ছে 75%। গ্লাইকোলিপিড হচ্ছে বেসিক্যালি শর্করার একটা অংশ, মেনলি গ্লুকোজ জাতীয় পদার্থ লিপিডের সাথে যুক্ত থাকে, তো সেটা তৈরি করে হচ্ছে গিয়ে গ্লাইকোলিপিড। সেটা 5%, 5%-এর মতো হচ্ছে গিয়ে কোষ পর্দার আমাদের গ্লাইকোলিপিড রয়েছে। আর 20% রয়েছে হচ্ছে গিয়ে কোলেস্টেরল। তাই তোমরা আশা করি এইটা থেকে প্রাথমিক একটা ধারণা পাচ্ছ যে আমাদের কোষ পর্দার, আমাদের শরীরে যে এত কোটি কোটি কোষ রয়েছে, সেই প্রত্যেকটা কোষের বাইরের যে আবরণটা, যেটা কোষ পর্দা, সেটাতে লিপিডের কি গুরুত্বপূর্ণ ভূমিকা বা ফ্যাটের কি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, ইনক্লুডিং কোলেস্টেরল। তো সবসময় কোলেস্টেরলের মাত্রা, এখন তোমরা হয়তো শোনো যে কোলেস্টেরল খুবই বাজে জিনিস, কোলেস্টেরল হচ্ছে গিয়ে থেকে বিভিন্ন ধরনের হার্ট অ্যাটাকের সমস্যা হয়। সেটা অনিয়ন্ত্রিত কোলেস্টেরল হলে কিন্তু সেটা হতে পারে। কিন্তু রক্তে স্বাভাবিক কোলেস্টেরলের মাত্রা থাকাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোলেস্টেরলের মাত্রা যদি কোনো কারণে রক্তে স্বাভাবিকের তুলনায় কমে যায় বা মাত্রাতিরিক্ত কমে যায়, তাহলে তোমরা চিন্তা করো যে নতুন নতুন কোষগুলো তৈরি হবে আমাদের শরীরে। সেই কোষগুলোর চারপাশে, যেমন আমাদের চামড়ার ওপরে যে কোষগুলো রয়েছে, আমাদের মুখে সারা গায়ে চামড়ার ওপরে যে কোষগুলো রয়েছে, তারপর আমাদের বিভিন্ন অঙ্গগুলোতে যে কোষগুলো রয়েছে, সেই কোষগুলোর মধ্যে এমন অজস্র কোষ আছে যারা হচ্ছে গিয়ে প্রতিনিয়ত মারা যাচ্ছে এবং প্রতিনিয়ত তৈরি হচ্ছে। আমাদের যে রক্ত কণিকাগুলো রয়েছে, শ্বেত রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকা, এগুলোও তো এক একটা কোষ। তারও চারপাশে হচ্ছে গিয়ে একটা কোষ পর্দার স্তর রয়েছে, কোষ পর্দা রয়েছে। তাহলে কোষ যখন তৈরি হয়, তার এই যে পর্দাটা তৈরি করার জন্য কোলেস্টেরল এবং লিপিড প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তাই অনিয়ন্ত্রিত খাবার দাবারের মধ্যে দিয়ে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে লিপিড না নিই, তাহলে কিন্তু এই পদ্ধতিটায় ব্যাঘাত ঘটতে পারে। তার ফলে সেই ব্যাঘাত ঘটাটা কিন্তু মানে কোষ ঠিকমতো যদি তৈরি না হয়, তাহলে কিন্তু কোষের বৃদ্ধিও হবে না বা সম্পূর্ণভাবে শারীরিক বৃদ্ধিটাও ব্যাহত হবে। তো কেউ যদি পার্টিকুলারলি যখন এখন অ্যাডোলেসেন্ট স্টেজে 18 বছরের আগে পর্যন্ত, গ্রোথ হরমোনের প্রভাবে আমাদের শরীরের কিন্তু বৃদ্ধি অনেক বেশি হয়। একটা 1 বছর 2 বছর থেকে যে হারে বাড়ে, তারপরে 18-19 বছর হয়ে গেলে সেই বৃদ্ধিটা কিন্তু, দৈহিক বৃদ্ধিটা কিন্তু অনেকটাই স্থিত হয়ে যায়, আর সেটা হয় না। তাহলে
তখন শুধু মেনটেনেন্সের পার্টটা চলে, যেটা তৈরি হয়েছে সেটাগুলোকে মেনটেন করে যাওয়া। তাহলে এই বৃদ্ধি করতে গেলে যে কোষের সংখ্যা বৃদ্ধি হলো, তাহলে কোষের সংখ্যা বৃদ্ধি করতে গেলে কিসের দরকার পড়বে? লিপিড হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক একইভাবে প্রোটিনও তাই। ঠিক আছে, তো সেই কারণে অনিয়ন্ত্রিতভাবে ঘি খাচ্ছি না, তেল খাচ্ছি না, প্রচন্ড স্ট্রিক্ট ডায়েটে আছি, একদম পুরো মানে সেটা নিয়ে খুব গর্ব করে সবাইকে বলছি যে হচ্ছে কি আমি কিচ্ছু সব তেল মশলা সব ছেড়ে দিয়েছি, মানে তেল জাতীয় আমি কিচ্ছু নিচ্ছি না, সেটা কিন্তু যে কতটা মাত্রায় উপযুক্ত সেটা কিন্তু পুষ্টিবিদের, নিউট্রিশনিস্টদের বা ডাক্তারদের পরামর্শ ছাড়া নিজে নিজে পাকামো না করাটাই ভালো। ঠিক আছে, কারণ সেইটা হলে যদি কোনো ডাক্তার বা কোনো পুষ্টিবিদ বলে থাকে যে হ্যাঁ এটা কম করার দরকার রয়েছে, তাহলে সেটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ। না হলে নিজে নিজে যদি সবকিছু করতে যাওয়া হয়, তাহলে কি হতে পারে, আমরা শরীরের উপকারের বদলে শরীরের কিন্তু ভয়ানক ক্ষতি ডেকে আনতে পারি। তার কারণ আমরা প্রথমেই যেটা কাট করব, সাধারণ মানুষের মধ্যে এখন যে সচেতনতাটা রয়েছে সেটা কিছুটা অজ্ঞতার কারণেও তারা কিন্তু প্রথমেই লিপিডটাকে পুরোপুরি বন্ধ করার চেষ্টা করবে, যে ফ্যাট জাতীয় খাবার, তেল জাতীয় খাবার সব কিছু বন্ধ, ঘরোয়া হলেও সেটাও বন্ধ। তো তার ফলে গিয়ে এই লিপিডের ঘাটতি হয়, যেটা কিন্তু বিভিন্ন কোষের বৃদ্ধিতে প্রচন্ড রকম ভাবে এফেক্ট করে। ওকে, মেমব্রেন প্রোটিন পরবর্তী একটি, এবং যারা এখন হচ্ছে গিয়ে তোমরা ধরো হচ্ছে গিয়ে 13 বছর 12 বছর বয়স, এই সময় হচ্ছে গিয়ে লিপিডের ভূমিকা হচ্ছে গিয়ে আরো গুরুত্বপূর্ণ, কারণ এই সময় এখনো পর্যন্ত বৃদ্ধি চলছে। তো সেইটার হচ্ছে কি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু লিপিডের প্রচন্ড রয়েছে, ইনক্লুডিং কোলেস্টেরলের। ওকে, আর এবারে দ্বিতীয় যে প্রসঙ্গটা আসছে সেটা হচ্ছে কি মেমব্রেন প্রোটিন। কোষ পর্দার গায়েতে বেশ কিছু কি থাকে? প্রোটিন থাকে, প্রোটিন সিম্পল। তো সেই প্রোটিনগুলো কে দুটো ভাগে ভাগ করা যেতে পারে তাদের অবস্থান অনুযায়ী। একটাকে বলা হয় বহিস্থ বা পারিপার্শ্বিকে যেগুলো রয়েছে পেরিফেরাল প্রোটিন বলা হয় ইংলিশে, আর একটা অন্তস্থ প্রোটিন, সেগুলো হচ্ছে কি বেসিক্যালি কোষ পর্দার ভেতরে থাকে, সেগুলোকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন বা অন্তস্থ। যেমন ছবিতে আমি এখানে যদি দেখাই, আরেকবার আমি জুম ইন করছি, এই দিকে একদম বাইরে থেকে কোষের ভেতর পর্যন্ত যে প্রোটিনগুলো বিস্তার লাভ করে রয়েছে, যেমন এখানে দেখো লেখা রয়েছে ইন্টিগ্রাল, ব্র্যাকেটের মধ্যে লেখা আছে ট্রান্সমেমব্রেন প্রোটিন। ইন্টিগ্রাল অন্তস্থ বেসিক্যালি, ট্রান্সমেমব্রেন মানে কোষ পর্দাটাকে, মেমব্রেনটাকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অব্দি পুরো ক্রস করে রয়েছে ট্রান্সমেমব্রেন প্রোটিন। আরেকটা কি হয়, আরেকটা প্রোটিন হয় হচ্ছে কি পেরিফেরাল প্রোটিন। দেখো তুমি একটু আগে এখানে দেখো লেখা আছে পেরিফেরাল, আমার হাতটা যদি দেখতে পাও কার্সারের পয়েন্টটা, মাউস পয়েন্টটা, পয়েন্টারটা, তাহলে পেরিফেরাল প্রোটিন, পেরিফেরাল PERIPHERAL, পেরিফেরাল প্রোটিন মানে বহিস্থ। দেখো কোষ পর্দার বাইরের দিকে রয়েছে, বা সেটা অন্তস্থ হতে পারে, মানে ভেতরের দিকেও হতে পারে পেরিফেরাল প্রোটিনটা, কিন্তু পর্দারকে ভেদ করে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অব্দি সেটা বিস্তার লাভ করে থাকবে না। ঠিক আছে, এটা হচ্ছে কি পেরিফেরাল প্রোটিন হিসেবে বলা হয়, কারণ মেমব্রেনের দুদিকের গায়েতে লেগে থাকে, কিন্তু মাঝখান দিয়ে কখনো ওই প্রোটিনটা যায় না। এই প্রোটিনগুলোই বেসিক্যালি কখনো কখনো চ্যানেল প্রোটিন হয়, কখনো কখনো রিসেপ্টর হয়। এই কথাগুলোর মানেটা কি? এই কথাগুলোর মানে চ্যানেল প্রোটিন মানে ওই চ্যানেল, ওই প্রোটিনটার ভেতর দিয়ে কোষ বাইরের পরিস্থিতির সাথে বা বাইরের যে তরল থাকে সেখানে তাদের বিভিন্ন উপাদানের আদান প্রদান করে। চ্যানেল প্রোটিন, যেটা তোমরা ওপরে দেখতে পাচ্ছ একটা অ্যারো দিয়ে লেখা আছে CHA চ্যানেল প্রোটিন। এটার ভেতর দিয়ে বেসিক্যালি বিভিন্ন বস্তু কোষের ভেতরে ঢোকে বা কোষ থেকে বেরিয়ে যায়, কারণ কোষ পর্দা ভেদ করে সবসময় সব বস্তু ঢুকতে পারে না। সেই কারণে এই ধরনের বেশ কিছু চ্যানেল প্রোটিন রয়েছে, যার মধ্যে দিয়ে বিভিন্ন নিউট্রিশিয়াস জিনিস কোষের মধ্যে প্রবেশ করে, বা কোষের মধ্যে যে বজ্র পদার্থ তৈরি হয় বা কোষের মধ্যে যে গুরুত্বপূর্ণ উপাদান অন্য কোনো কোষের দরকার রয়েছে, সেইগুলো কোষ থেকে বার করতে গেলে, সাইটোপ্লাজম থেকে বাইরে বার করতে গেলে এই চ্যানেল প্রোটিনগুলো সহায়তার দরকার পড়ে। ওকে, তো এই হচ্ছে গেল কোষ পর্দার, যদি আমরা গঠনটা দেখি তার মধ্যে কি কি উপাদান রয়েছে সেইটা। এবার একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো
এখানে একটুখানি তোমরা ক্লাস 9 হয়তো ভৌত বিজ্ঞানেও পড়েছো পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ। সেই চার্জ কথাটার মানে কি, ধনাত্মক তড়িৎ আর ঋণাত্মক তড়িৎ। তোমরা যদি ইলেকট্রিসিটি বা কারেন্টে পড়ে থাকো তাহলে সেখানে হয়তো এই শব্দ দুটো তোমরা ধনাত্মক পজিটিভ আর ঋণাত্মক নেগেটিভ। কোষ পর্দার বাইরেরটা এবং মাঝখানটাও ঠিক অনেকটা এরকম। ধনাত্মক ঋণাত্মকের ব্যাপার যেমন রয়েছে, তার সাথে আরেকটা জিনিস রয়েছে, কোষ পর্দার ভেতরের দিকটা কি হয়, হাইড্রোফোবিক টেল হয়। আমি এবারে একটু অপশন পেয়েছি। কোষ পর্দা যদি এই দুস্তরী হয়, তার বাইরের দিকটা মানে তার বাইরের দিকটা এটা যদি ভেতরের দিক হয়, ভেতরের দিক, আর এর যে বাইরের দিকে যে ছবিতে এরকম দেখতে পাচ্ছ বিভিন্ন দিক, তার যে দুটো স্তর আছে, দুটো স্তরের এই স্তরগুলোর মাঝখানের পোর্শনটা, এই যে মাঝখানের জায়গাটা, এটা কি হয়, এখানে থাকে হাইড্রোফোবিক মানে জল বিকর্ষী ধর্ম রয়েছে এই মাঝখানটা। আর এই যে মাথার দিকগুলো রয়েছে, এই যে মাথার দিকটা যেটা আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি বাইরের দিকটা, এইটা সবসময় হয় জলাকর্ষী হেড গ্রুপ, জলকে আকর্ষণ করতে পারে। এটা একটা রাসায়নিক মানে কেমিক্যাল বৈশিষ্ট্য তোমরা হচ্ছে গিয়ে ধরে নিতে পারো কোষ পর্দার। আমাদের শরীরে যে কোষগুলো রয়েছে সেই কোষ পর্দার এইটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। সেটা হচ্ছে গিয়ে হাইড্রোফিলিক হেড গ্রুপগুলো, জলাকর্ষী হচ্ছে হাইড্রোফিলিক, হচ্ছে গিয়ে জলাকর্ষী হেড গ্রুপগুলো, আর হাইড্রোফোবিক টেল থাকে। পরবর্তী আমি আর একটা বিষয় একটুখানি হাইলাইট করবো এই কোষ পর্দার গঠনের ক্ষেত্রেই, সেটা অন্যতম হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ একটা ধর্ম, সেটা হচ্ছে গিয়ে বলা হয় মেমব্রেন ফ্লুইডিটি। খুব সম্ভবত বাংলা এটা হচ্ছে গিয়ে কোষ পর্দার যে সান্দ্রতা অবস্থা, সেইটাকে হচ্ছে গিয়ে ফ্লুইডিটি বলা হচ্ছে। তোমরা যদি জিআইএফটা দেখতে পাচ্ছ আশা করি, এই যে ভিডিওটা ছোট্ট নিচের দিকে, সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন জিনিস, এটা হচ্ছে গিয়ে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল বলা হয়। কি বলা হয়? ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড তরল মোজাইক। তোমরা যদি দেখো যে পুরনো যদি কারোর বাড়িতে বা কোথাও গিয়ে দেখেছো নিশ্চয়ই, মোজাইকের মেঝে হতো আগে, মানে ছোট্ট ছোট্ট রঙিন রঙিন পাথর দিয়ে মেঝে করা হতো, তারপরে সেই পাথরগুলোকে ঘষে ঘষে চকচকে করে তার মেঝে হতো। তারপরে পরবর্তীকালে বিভিন্ন সিমেন্ট মানে তার আগে সিমেন্টের মেঝে ছিল, মোজাইকের মেঝে, তারপরে টাইলসের মেঝে, মার্বেলের মেঝে, মার্বেল পাথরের। তো সেরকম একটা পাথরেরই যদি কেউ মেঝে করতে চায় তো একটা হতো মোজাইক মেঝে, মোজাইক পাথরের মেঝে। তো সেই পাথরের মেঝেটার দিকে তাকালে যেমন অজস্র ছোট ছোট মোজাইক পাথর চকচক করতো বা উঠে থাকতো, ঠিক সেরকমই কোষ পর্দাটাকে যদি মাইক্রোস্কোপ দিয়ে খুব জুম করে দেখা হয়, তাহলে দেখতে পাওয়া যায় কোষ পর্দার যে মাথাগুলো, যেগুলো হচ্ছে ফসফোলিপিডের যে মাথাগুলো রয়েছে, সেই মাথাগুলো বেসিক্যালি এরকম একটা কোথাও ফিক্সড নয়। ফিক্সড নয় কথাটার মানে কি, সেই কোষ পর্দার মাথাগুলো ঘোরাঘুরি করছে। যেমন তোমরা ভিডিওটাতে দেখতে পাচ্ছ, সারাক্ষণ কোষ পর্দার মধ্যে দৌড়দৌড়ি করছে, ঘোরাঘুরি করছে, পাশাপাশি যাচ্ছে। কিন্তু এটার মানে এই নয় যে সেই জায়গাটায় ফাঁকা হয়ে যাচ্ছে এবং সেখান দিয়ে কোষের মধ্যে কিছু জিনিস হুট করে ঢুকে পড়বে। কিন্তু ওরা নিজেদের মধ্যেই অ্যারেঞ্জমেন্টের যে পরিবর্তন এটা করতে থাকে। তো সেই কারণে বলা হয় যে এটা হচ্ছে কি একটা সমুদ্রের মতো। ইটস আ কন্টিনিউয়াস মুভিং সি অফ ফ্লুইড লিপিড। এটা লিপিডের একটা সমুদ্র, যে সমুদ্রের মধ্যে প্রত্যেকটা লিপিড মলিকিউল, প্রত্যেকটা লিপিডই ঘুরে বেড়াচ্ছে। ওকে, তার সাথে যে অন্তস্থ প্রোটিনগুলো ছিল, তার সাথে যে প্রোটিনগুলো, সেগুলো হচ্ছে কি ঘোরাঘুরি করে। তো সেই প্রোটিনগুলো আবার হচ্ছে কি লিপিডগুলো বিভিন্ন ডাইরেকশনে ঘুরতে পারে, পাশাপাশি ঘুরতে পারে, নিজেদের মধ্যে গোল গোল করে ঘুরতে পারে, একে অপরের স্থান পরিবর্তন করে, কখনো কখনো উল্টেও যায়, সেটা ফ্লিপও হতে পারে, উল্টেও যেতে পারে। তো এই ধারণাটা তোমরা শুধু একটু মাথার মধ্যে রেখে দাও, এটা এতটা তোমাদের বোধহয় ধারণাটা তৈরি করার জন্যই আমি বলছি এই কথাগুলো। আর যদি তোমরা একটা লিপিডকে খুব ভালোভাবে কেমিক্যালি দেখতে চাও, তার ছবিটা হচ্ছে কি আমি একটা দিয়ে রাখলাম। এরকম একটা কেমিস্ট্রির, রসায়নের, তোমরা হয়তো প্রচুর কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফেট এইসব কথাগুলো শুনেছো,
বা পড়ছো, এখন পর্যায় সারণী হয়তো তোমরা পড়বে বা পড়ছো ক্লাস 9-এ, তাতে যে বিভিন্ন এলিমেন্ট রয়েছে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, তাদের যে সংক্ষিপ্ত এন হচ্ছে গিয়ে সোডিয়াম, এনএ সোডিয়াম বলা হয়, এখানে হচ্ছে গিয়ে NH3, সি হচ্ছে গিয়ে কার্বন, এইচ হচ্ছে গিয়ে হাইড্রোজেন, পি হচ্ছে গিয়ে ফসফেট, তো ফসফরাস, তো সেইখান থেকে হচ্ছে কি বিভিন্ন, এটা একটা ফসফেট, তো এই কারণে এটা কি হচ্ছে, এটা একটা ফসফোলিপিড। এইরকমই ভাবো প্রচুর উপাদান, এরকম প্রচুর ফসফোলিপিড একটা কোষের, একটা কোষ পর্দার মধ্যে এরকম কয়েক লক্ষ ফসফোলিপিড রয়েছে, কয়েক কোটি এরকম ফসফোলিপিড রয়েছে একটা কিসের, একটা কোষ পর্দার গায়েতে। এই রকম কোষ, একটা কোষের কথা বললাম আমি, এরকম আমাদের শরীরে কয়েক কোটি কোটি কোষ আছে। তাহলে ভাবো তাদের কোষের পর্দায় কত প্রচুর কতটা পরিমাণে হচ্ছে গিয়ে ফসফোলিপিড থাকতে পারে, প্রচুর পরিমাণে থাকে। এবং তার বেস কিন্তু, তার মূল উপাদান কিন্তু হচ্ছে গিয়ে লিপিড ধর্মী বা ফ্যাট ধর্মী, যদি তো সহজ ভাষায় বলি, তাহলে সেই কারণে ফ্যাটের কিন্তু বা লিপিডের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের কোষের গঠনে এবং কোষ পর্দা তৈরি করার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে ফাংশনস অফ প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দার যদি কাজ জিজ্ঞেস করি, কেউ বলতে পারবে কোষ পর্দার কাজ কি? এনিওয়ান, মাইক্রোফোন অন করে। কেউ বলছে এই চুপ কর, পুরো শোনা যাচ্ছে। ফাংশনস অফ প্লাজমা মেমব্রেন, কোষ পর্দার কাজ কি? বল। ওকে, আমি বলছি, কোনোভাবে হয়তো মাইক্রোফোনটা কানেক্ট হচ্ছে না বা কিছু, কিন্তু শোনা যাচ্ছে। হ্যাঁ, কারেক্ট, কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করা, কারেক্ট, একদম। ইটস আ সিলেক্টিভ বেরিয়ার, ওটাই দেখো প্রথমে লেখা আছে ইংলিশেই, এটা হচ্ছে কি বেরিয়ার, মানে এটা একটা আস্তরণ, এটা একটা বাধা দেয় কি, সিলেক্টিভ বেরিয়ার, যেটা হচ্ছে গিয়ে বাইরের আঘাত থেকে কোষ পর্দাকে রক্ষা করে। শুধুমাত্র তাই নয়, তার সাথে বাইরে থেকে কোন কোন জিনিস কোষ পর্দার ভেদ করে কোষের মধ্যে ঢুকবে, ইন অ্যান্ড আউট, কোষের ভেতরে কি ঢুকবে, কোষের বাইরে কোনটা যাবে, সেটাকেও নিয়ন্ত্রণ হচ্ছে গিয়ে কোষ পর্দা করে থাকে। গুড। আরেকটা কি, এটা সিলেক্টিভলি হেল্প করে, সাহায্য করে কোষের মধ্যে যথোপযুক্ত পরিবেশ বজায় রাখতে, যাতে কোষটা নিজের স্বাভাবিক কার্যকলাপ বজায় রাখতে পারে। এইটা হচ্ছে কি কোষ পর্দা এনশিওর করে বা কোষ পর্দা নির্ধারণ করে বা ঠিকঠাক ভাবে রাখে। আরেকটা কি করে, কোষ পর্দা পার্শ্ববর্তী কোষের মধ্যে, মানে এটা যদি একটা কোষ হয়, তার ভেতরে যদি নিউক্লিয়াস হয়ে থাকে, পার্শ্ববর্তী আরেকটা কোষের সাথে তার পাশের আরেকটা কোষ যার ভেতরে নিউক্লিয়াস রয়েছে, তো কোষ পর্দা কি করে, একটা কোষের সাথে আরেকটা কোষের যোগাযোগ স্থাপন করায়। তো এই ঘটনাটা হচ্ছে গিয়ে কোষ পর্দা করে থাকে বিটুইন সেলস, পার্শ্ববর্তী কোষগুলোর সাথে এবং বাইরের পরিবেশের সাথে। মানে কোষ কোষ রয়েছে, তার ভেতরে নিউক্লিয়াস রয়েছে, বিভিন্ন অঙ্গাণু রয়েছে, তো কোষের বাইরে যে জিনিসগুলো রয়েছে তার সাথে যে আদান প্রদান হবে, পারিপার্শ্বিক আদান প্রদান, সেইটার জন্য কোষ পর্দার হচ্ছে কি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং বাইরের আঘাত থেকে তো অবশ্যই হচ্ছে গিয়ে যেটা রক্ষা করা, তার ফলে কোষের ভেতরের পর্যাপ্ত পরিমাণে সঠিক পরিবেশ নির্ণয় করা, এবং কোন জিনিসটা কোষের ভেতরে ঢুকবে, কোন জিনিসটা কোষের বাইরে যাবে, এবং পার্শ্ববর্তী কোষগুলোর মধ্যে যোগাযোগ স্থাপন, এটাই হচ্ছে গিয়ে কোষ পর্দার অন্যতম প্রধান কাজ।
কোষ পর্দা যখন আমরা আলোচনা করলাম, তার পরবর্তী যে জিনিসটা আসে, আমরা পরের দিন থেকে কোষ অঙ্গাণুগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু আজকে আমরা বেসিক্যালি আলোচনা করছি সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের হচ্ছে কি দুটো প্রধান কম্পোনেন্ট রয়েছে, উপাদান রয়েছে। তার মধ্যে একটাকে বলা হয় সাইটোসল, আর একটাকে বলা হয় অর্গানিল বা কোষ অঙ্গাণু। কি বলা হচ্ছে? সাইটোসল, যেটা আমাদের তরল ফ্লুইড পোর্শনটা থকথকে কোষের মধ্যে থাকে। আর একটা হচ্ছে কি বিভিন্ন ধরনের তার মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকে হচ্ছে কি আমাদের কোষ অঙ্গাণুগুলো। তো এই সাইটোসল বা যেটাকে বলা হয় যে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, ইন্ট্রা মানে ভেতর, এক্সট্রা মানে বাইরে। এক্সট্রা সেলুলার মানে কোষের বাইরের ফ্লুইড, ইন্ট্রাসেলুলার মানে কোষের ভেতরের ফ্লুইড। তো সেটা হচ্ছে কি সেই ফ্লুইড পোর্শনটা যেটা সাইটোপ্লাজম, এবং সাইটোপ্লাজম যেটা অর্গানিল গুলোকে ঘিরে রয়েছে, এবং যেটা অজস্র কেমিক্যাল রাসায়নিক রিয়াকশনের জন্য হচ্ছে গিয়ে যেটা কোষের বেঁচে থাকার জন্য দরকার, সেই রাসায়নিক কার্যকলাপগুলো কোথায় হয়? সেই রাসায়নিক কার্যকলাপগুলো সাইটোপ্লাজমের মধ্যে হয়। কিন্তু তোমরা যদি দেখে থাকো, তোমাদের হয়তো বেশ কিছু ছবি দেখেছো, তোমরা তোমরা হয়তো এর আগে লোহিত রক্তকণিকার ছবি দেখেছো, অনুচক্রিকার ছবি দেখেছো, শ্বেত রক্তকণিকারও ছবি দেখেছো। সেই ছবিগুলো যদি তোমরা আবার একটু মনে করো, বা একটা নিউরন, একটা নার্ভ কোষ বা একটু স্নায়ু কোষের তোমরা ছবি দেখেছো, স্নায়ু কোষ একটাই কোষ, তো সেখানেও তোমরা হচ্ছে কি দেখেছো। তাহলে এই প্রত্যেকটা কোষের, আবার একটা পেশি কোষ, তার গঠন পুরোপুরি আলাদা। তো একটা কোষের আকার কিরকম হবে, আকার বা আকৃতি কিরকম হবে, সেইটা নির্ধারণ করার জন্য কোষের মধ্যে বেশ কিছু প্রোটিন রয়েছে। সেই প্রোটিনগুলো হলো মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এবং 3 নম্বর হচ্ছে গিয়ে মাইক্রো টিউবিউল। এই 3টে প্রোটিন থাকে। তার মধ্যে ছবিতেই যেমন তোমরা দেখতে পাচ্ছ, মাইক্রোফিলামেন্টের কাজ কোষের মধ্যে কোষের আকৃতি প্রদান করা। নাহলে কোষটা গোল হবে, চৌকো হবে, তারার মতো আকৃতির হবে, সেখান থেকে কোনো হচ্ছে গিয়ে আঙুলের মতো ওরকম বেরিয়ে থাকবে কিনা, যেটা আমাদের আমাদের যে ক্ষুদ্রান্তের যে কোষগুলো রয়েছে সেই রকম হবে, সেগুলো হচ্ছে কি নির্ধারণ করে মাইক্রোফিলামেন্ট। একটা স্নায়ু কোষ অনেকটা তারার মতো দেখতে হবে কোষ দেহটা, তারপর একটা লম্বা লেজের মতো অ্যাকশন হবে, সেটা। ইন্টারমিডিয়েট ফিলামেন্টের মূলত প্রধান কাজ হচ্ছে গিয়ে কোষের মধ্যে নিউক্লিয়াসটা মাঝখানে থাকবে, নাকি নিউক্লিয়াসটা পর্দার দিকে একদম ধারে সরে যাবে, মাইটোকন্ড্রিয়াটা কোথায় কোথায় থাকবে, গলগি বডি নামক কোষ অঙ্গাণুটা কোথায় থাকবে, এগুলোকে নির্ধারণ করার জন্য ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এগুলো বেসিক্যালি ধরে নিতে পারো বিভিন্ন ধরনের সুতোর মতো গঠন, যেগুলো প্রোটিনের হয়। সো সেরকম প্রোটিনগুলো, সুতোর মতো প্রোটিন কি করে কোষের মধ্যে নির্ধারণ করে যে কোথায় কোন জিনিসটা থাকবে। এবং লাস্ট যেটা খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কি মাইক্রোটিউবিউল নামে একটা প্রোটিন রয়েছে, যেটা বেসিক্যালি কোষ বিভাজনের সময় ক্রোমোজোম বা ক্রোম্যাটিড বলে একটা জিনিস তৈরি হয়, যেটা তোমরা ক্লাস 10-এ উঠে ক্রোম্যাটিড এবং ক্রোমোজোমের গঠনটা পড়বে। তো কোষ বিভাজনের সময় মাইক্রোটিউবিউল অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে কোন কোন উপাদান কোন কোন দিকে যাবে, যাতে একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হতে পারে। কোষ বিভাজনের সময় মাইক্রোটিউবিউলের এইরকম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ওকে, তো প্রত্যেকটা এই ধরনের যে সুতোর মতো প্রোটিন তোমরা 3টে দেখতে পেলে, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এবং মাইক্রোটিউবিউল নামক যে প্রোটিনটা, এদের প্রত্যেকেরই একটা বিশেষ বিশেষ কাজ রয়েছে। কারোর কাজ হচ্ছে কি সাইটোপ্লাজমের কোষ পর্দার নিচে থেকে কোষ পর্দাকে হচ্ছে কি একটা সাপোর্ট প্রোভাইড করা, সাপোর্ট দেওয়া, কোষের আকৃতিটা নির্ধারণে সাহায্য করা। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হচ্ছে কি কোষাঙ্গাণুগুলো কোথায় থাকবে। নাহলে তো মাধ্যাকর্ষণ শক্তির ফলে এরকমই তো হতে পারতো যে একটা কোষ মাধ্যাকর্ষণ শক্তির ফলে নিউক্লিয়াস, কোষ অঙ্গাণু, বিভিন্ন ধরনের কোষ অঙ্গাণু সব নিচের দিকে, আর সাইটোপ্লাজম গুলো কোথায় রয়েছে? সাইটোপ্লাজম গুলো কোষের ওপর দিকে ভাসছে। কিন্তু তা কি হয় না, যখনই আমাদের শরীরে যত কোষ আছে তার একটা জায়গায় নির্দিষ্ট স্থানে, ধরছি মাঝখানের দিকে নিউক্লিয়াসটা রয়েছে, একটা মাইটোকন্ড্রিয়া রয়েছে, আর একটা মাইটোকন্ড্রিয়া রয়েছে,
বিভিন্ন গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে। তো এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে কি কিন্তু একটা নির্দিষ্ট স্থানে রয়েছে ভাসমান অবস্থায় প্রায়। তো সেই জিনিসগুলো তাহলে কি করে থাকছে সেখানে। ওকে, ক্লিয়ার? তো এই জিনিসটাই হচ্ছে গিয়ে আমরা এতদূর অব্দি আলোচনা করলাম। নেক্সট দিন থেকে আমরা আলোচনা করব এক একটা অর্গানেল নিয়ে, সেটা হচ্ছে গিয়ে নিউক্লিয়াস নিয়ে। তো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান। কারোর যদি কোনো কোশ্চেন থাকে তোমরা করতে পারো। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? কারোর কোনো কোশ্চেন আছে? যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে দিস ইজ অল ফর টুডে। সো থ্যাংক ইউ, ইউ ক্যান লিভ। বাই বাই, টেক কেয়ার। আমি স্যার বা ম্যাডামদেরকে রিকোয়েস্ট করব একটুখানি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে। ওকে, দিয়ে দিয়েছেন। আসলে মাধ্যমিক চলছে তো সেই কারণে মোস্ট প্রবাবলি অ্যাটেন্ডেন্স হচ্ছে কি অনেকটাই কম, স্কুলের অ্যাটেন্ডেন্স। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। শুনতে পাচ্ছ তোমরা? দ্বারবাসিনী, দ্বারবাসিনী গার্লস হাই স্কুল, তোমরা শুনতে পাচ্ছ? শুনতে পেলে হাত তোলো। আচ্ছা, ঠিক আছে। স্ক্রিন দেখতে পাচ্ছ? হুম, বলো প্রণাম মন্ত্র, বলো রামকৃষ্ণদেবের প্রণাম মন্ত্র। স্থাপকায় চ ধর্মস্য सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ধর্মের সংস্থাপক, সর্বধর্মস্বরূপ, অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। সারদা দেবী প্রণাম মন্ত্র। यथाग्निर्दाहिका शक्ति बोलो, यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपान्ताम् शारदां प्रणमाम्यहम्। অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রী রামকৃষ্ণে যে শক্তি বিদ্যমান, সেই সকল বিদ্যাস্বরূপ শারদাকে আমি প্রণাম করি। এবার স্বামীজি প্রণাম মন্ত্র বলো। নমঃ শ্রীয়তিরাজায় विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे।
উম, শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ শ্রী তাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। আগের দিন আমি তোমাদের এই 3টে মাছের গল্প বলেছিলাম, তাই তো? মনে আছে? বলো তো, একজন বলো দেখি 3টে মাছের গল্পটা। যে ভালো গল্প বলতে পারে সে বলুক। মাঝখানে এটার নাম হচ্ছে প্রত্যুৎ পণ্যমতি। ঠিক আছে, এটা অনাগত বিধাতা, আর এটা হচ্ছে দীর্ঘসূত্রী। 3টে মাছ। একজন বলো গল্পটা। একটা পুকুরে তিনটে মাছ ছিল, একজনের নাম ছিল দীর্ঘসূত্রী, একজনের নাম ছিল প্রদ্যুৎ, নামগুলো ভুলে গেছি। প্রত্যুৎ পণ্যমতি। প্রদ্যুৎ চন্দ্রবতী আর একজনের নাম ছিল অনাগত বিধাতা। হ্যাঁ, এরা তিনজন একদিন মাঠে পুকুরে সাঁতার কাটতে কাটতে শুনতে পেয়েছিল একটি জেলে আলোচনা করেছিল কিছুদিনের মধ্যেই তাদের পুকুরের জল শুকানো হবে এবং তাদেরকে ধরে ফেলা হবে। তাই জন্য দীর্ঘসূত্রী প্রথমেই ভেবে নিয়েছিল যে সে অন্য জলে চলে যাবে। তার বন্ধুদের সেও সতর্ক করেছিল, কিন্তু তার বন্ধুরা সতর্ক হয়নি, সে অন্য জলে চলে এটা দীর্ঘসূত্রী ভেবেছিল কি? নামগুলো দেখে দেখো, বুঝতে পারবে। অনাগত বিধাতা মানে কোনো বিপদ দেখলে সে আগে থেকে, অনাগত মানে আগত বিপদ দেখলেই সে আগে থেকে ব্যবস্থা নিত। অনাগত বিধাতা চলে গেছিল। হ্যাঁ, কিন্তু বাকি দুজন যেতে যায়নি। পরবর্তীকালে যখন জেলে তাদের পুকুর শুকিয়ে ফেলেছিল, তখন প্রত্যুৎ চন্দ্রবতী সে বলেছিল যে এবার আমাকে কিছু ব্যবস্থা নিতে হবে। তারপর যখন জল জমানোর পর তাকে ধরা হলো, সে এমন ভাব করলো যে সে মরে গেছে। তারপর যখন তাকে বালতিতে বা কোথাও রাখতে গেল, তখন সে জলে ঝাঁপ দিয়ে পালিয়ে গেল। আর দীর্ঘসূত্রী ভাবলো যে আর আমার কিছু করার নেই, তাই তাকে জেলে ধরে নিয়ে গেল এবং সে তার মৃত্যু হলো। হুম, ঠিক আছে। তো গল্পটা তো মনে আছে, তো গল্পটা পড়ে তোমরা কি বুঝেছিলে? এটা অন্য কারো কাছে একটা উত্তর চাই। কি বুঝলে? কি বুঝেছিলে বলো একটু। আজকেও গল্পটা বললো, তো গল্পটা শুনে কি বুঝলে? বুঝেছিলাম যে কোনো কাজকে ফেলে রাখা জমা করে রাখা উচিত নয়, সব কাজ তৎক্ষণাৎ শেষ হবে। কোনো কাজ জমিয়ে রাখা উচিত নয়, যখন কাজটার কথা জানা যাবে তখনই সেটা নিয়ে কিছু না কিছু ভাবা উচিত। আর হ্যাঁ, আর প্রস্তুত বুদ্ধি থাকা উচিত, যাতে কোনো বিপদ এলে ফট করে বাঁচা যায়। কিন্তু একদমই তাই। মানে আমাদেরকে এই 3টে মাছের মধ্যে হতে হবে অনাগত বিধাতার মতো। বুদ্ধি সবার সমান থাকে না, ঠিক আছে, কিন্তু বুদ্ধির উপর জোর করে বসে থাকলেও হবে না। যদি বাই চান্স না সময় পাওয়া যায়, হ্যাঁ, বুদ্ধির জোরে সবকিছু সম্ভব হয় না সব সময়, মানে সুযোগ আসে না, সুযোগ চলে যায়। তো সেই কারণে সুযোগ থাকতে থাকতে বুদ্ধি খাটিয়ে অনাগত বিধাতার মতো হতে হয়। আমি একটা শ্লোক বলছি, দেখো। এটা বিদুর নীতি। মহাভারতে আছে না বিদুর মন্ত্রী, তো বিদুরের নীতি কি বলছে? ষডদোষাঃ পুরুষে নেহা। বলো, ষডদোষাঃ পুরুষে নেহা।
हातव्या भूतिमिच्छता निद्रा तन्द्रा भयं क्रोध आलस्यं दीर्घसूत्रता है। षडदोषाः पुरुषे नेह हातव्या भूतिमिच्छता निद्रा तन्द्रा भयं क्रोध आलस्यम दीर्घसूत्रता। কি বলছে येन पुरुषेण भूतिमिच्छता तेन षड्दोषाः हातव्याः निद्रा तन्द्रा भयं क्रोध आलस्यम दीर्घसूत्रता च। কি বলছে येन पुरुषेण যে ব্যক্তি ভূতিমিচ্ছতা মানে উন্নতি কামনা করে উন্নতি চায় তো তেন তার দ্বারা ষড দোষাহ হাতব্যাহ তার দ্বারা ছয়টা দোষ পরিত্যাগ করা উচিত। কি কি সেই ছটা দোষ? নিদ্রা, তন্দ্রা, ভয়, ক্রোধ, আলস্য এবং দীর্ঘসূত্রতা। দীর্ঘসূত্রতা মানে হচ্ছে কোনো কাজ ফেলে রাখার একটা অভ্যাস। হ্যাঁ, দেখো বলছে এখানে কি বলছে যে কেউ যদি জীবনে ভালো কিছু করতে চায়, জীবনে যদি বড় হতে চায়, তাকে কিছু খারাপ অভ্যাস করতে হয়, ত্যাগ করা উচিত। হ্যাঁ, এই শ্লোকে সেই রকমই ছটা খারাপ অভ্যাসের কথা বলা হয়েছে যেগুলো আমাদের পিছিয়ে দেয়। তো সেগুলো কি কি? প্রথম বলছে নিদ্রা। দেখো অতিরিক্ত ঘুমালে কি হয়? সময় নষ্ট হয়। হ্যাঁ, আমাদের সুস্থ থাকার জন্য আমাদের 24 ঘন্টার মধ্যে 7 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন। ঠিক আছে, তো এর থেকে কম ঘুমানো কিন্তু ঠিক নয়, মানে 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে প্রত্যেক দিন। এর থেকে কম ঘুমালে কি হবে? শরীর অসুস্থ হয়ে পড়ে। তাই 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, কিন্তু তার বেশি ঘুমানোটা ঠিক নয়। তাতে কি হয়? অনেকটা সময় নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ফলে উন্নতির জন্য যে প্রয়োজনীয় কাজ, সেই কাজ করার সময়টাও কম পড়ে যায়। তাই অতিরিক্ত নিদ্রা ত্যাগ করতে হবে। দ্বিতীয় কি বলছে? তন্দ্রা। তন্দ্রা মানে হচ্ছে ঘুম ঘুম ভাব। পড়ার সময় বা উম, কাজের সময় যদি মনোযোগ না দিই, তাহলে দেখবে অলসতা আসে। হ্যাঁ, একটু ঘুম ঘুম আসে। ঠিক আছে না? মানে ওই যেটা আমরা বলি ঢুল আসছে বলি না, বসে থেকে থেকেই দেখবে ঘুমিয়ে যায় একটু। তো সেইটাকে বলছে তন্দ্রা। তো কাজ বা পড়াটা তখন কি হয়? ঠিকঠাক হবে না। পড়তে বসে যদি তুমি তন্দ্রায় আচ্ছন্ন হয়ে পড়ো, তাহলে তুমি যখন পড়ছো যে পড়াটা পড়ছো সেই সময় সেই পড়াটা তোমার মুখস্থই হবে না। ঠিক আছে, তাই তন্দ্রা ত্যাগ করতে হবে। 3 নাম্বার বলছে ভয়। সব সময় ভয় পেলে আমরা ভালো কিছু শিখতে পারি না। ঠিক আছে, নতুন কিছু করার যে একটা চেষ্টা, সেই চেষ্টাতে মানে সাহস পাই না, ভয়ের জন্য সাহস আসে না। তাই ভয়টাকে কাটিয়ে উঠতে হবে। 4 নাম্বার বলছে ক্রোধ, মানে রাগ। রেগে গেলে দেখবে আমরা ভুলভাল কাজ করে বসি। হ্যাঁ, বা কারোর সাথে খারাপ ব্যবহার করে ফেলি, তাই না, রাগের বশে। তো এতে করে কি হয়? অনেক ক্ষতি হয়ে যায়, শত্রুতা বাড়ে। হ্যাঁ, কাছের মানুষ দূরের হয়ে যায় রাগের বশে উল্টোপাল্টা বলে দিলে। তাই রাগ ত্যাগ করে ঠান্ডা মাথায় ভাবা উচিত এবং ঠান্ডা মাথায় ভেবে তারপর কাজ করা উচিত। রাগ কন্ট্রোল করতে হবে। আর 5 নাম্বার কি বলছে? আলস্য, অলসতা। অলসতা করে বসে থাকলে দেখবে কোনো কাজ আহ, ঠিক মতো হবে না। হ্যাঁ, কোনো কাজ করতে মন যাবে না। তো তখন কি হয়? তাহলে কি হবে? জীবনে উন্নতি করতে পারবে না অলসতাতে জীবন কাটালে। তো এই অলসতাটাকে ত্যাগ করতে হবে। আর লাস্ট বলছে 6 নাম্বার, সেটা হচ্ছে দীর্ঘসূত্রতা, মানে দীর্ঘ সময় নিয়ে কাজ ফেলে রাখা। হুম, কোনো কাজ বারবার পিছিয়ে দিলে বা পরে করব বলে রেখে দিলে সেই কাজটা দেখবে শেষই হবে না। আজ নয় কাল, কাল নয় পরশু করে পিছিয়ে যাবে। তাই সময় মতো কাজ করা জরুরি। হ্যাঁ, কোনো কাজ ফেলে রাখার অভ্যাসটাকে ত্যাগ করে দিতে হবে একদম। তাহলে এই 6টা খারাপ অভ্যাস ত্যাগ করলে তবেই কিন্তু জীবনে উন্নতি লাভ করতে পারবে। তো সেই 6টা
দোষ কি কি? ছটা অভ্যাস কি কি বললাম? ছটা দোষ। নিদ্রা, তন্দ্রা, ভয়, দীর্ঘসূত্রতা, আলস্য, ক্রোধ। ক্রোধ, হ্যাঁ। তো এটা বুঝতে পেরেছো তো এই শ্লোকটা তাহলে ঠিকঠাক ভাবে? এবার এটাকে লিখে নাও। এবং লিখে নেওয়ার পরেও পরে তোমরা মাঝে মধ্যে এগুলো পড়বে, তাহলে মনে থাকবে যে আমাদের কি কি করা উচিত। লিখে নাও, দিয়ে বলবে।